প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন, আমি ধারাবাহিকভাবে অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি। তো প্রত্যেকটা ভিডিও আপনারা নিশ্চয়ই সিরিয়াল অনুযায়ী দেখছেন এবং খাতায় তুলে রাখছেন, যাতে করে পরবর্তী সময়ে আপনি একটু রিভিশন দিয়ে পরীক্ষার হলে যেতে পারেন। তো দেখেন, আজকে আমরা 91 নম্বর যে অঙ্কটা রয়েছে এটা দিয়ে আমাদের আলোচনাটা শুরু করব। জনাব রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে, অবশিষ্ট 7,20,000 টাকা মেয়েকে দিলেন। তার মোট সম্পদের মূল্য কত টাকা? তাহলে যেহেতু বলা হচ্ছে 12% স্ত্রীকে দিয়েছেন, 58% ছেলেকে দিয়েছেন এবং অবশিষ্ট 7,20,000 টাকা মেয়েকে দিলেন, তার মোট সম্পদের মূল্য কত টাকা? ঠিক আছে, তো আমরা বলতে পারি যে এই যে 58% আর এই যে 12%, 58 আর 12 কত হয়? 70%। তার মানে তিনি স্ত্রীকে এবং ছেলেকে দিয়েছেন মোট সম্পদের 70% টাকা। তাহলে তার কাছে অবশিষ্ট কতটুকু রয়েছে? অবশিষ্ট রয়েছে কিন্তু 30%। ওই 30% তিনি মেয়েকে দিয়েছেন এবং ওই 30%-এর ভ্যালু কিন্তু 7,20,000 টাকা। তাহলে আমরা বলতে পারি 30%-এর ভ্যালু হচ্ছে 7,20,000 টাকা। তাহলে 1%-এর ভ্যালু কত? তাহলে অবশ্যই এই 30 নিচে চলে আসবে। তাহলে মোট সম্পদের মূল্য জানতে চাচ্ছে, তো পার্সেন্টেজের অঙ্কে মোট সম্পদ মানে 100%। তো 100%-এর মূল্য কত? 100%-এর মূল্য হচ্ছে, তার মানে উপরে 7,20,000 আর তার নিচে 30। যেহেতু 100 মানে বেশি, তো বেশি মানে গুণ, 100 দ্বারা গুণ হয়ে যাবে। তো আমি করব কি, 0 0 কেটে দিব। 3 দ্বারা যদি আমি এটাকে কাটি, 3 24 72 আর 3টা শূন্য আমি সিরিয়াল অনুযায়ী দিয়ে দিলাম। তাহলে কত হচ্ছে? 2 4 1 2 3 শূন্য এখানে আছে, আর আরও 2টা শূন্য আমি এখানে দিয়ে দিলাম। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে আমাদের কত হচ্ছে বলেন তো দেখি? আমাদের হচ্ছে 24 লক্ষ টাকা। তো 24 লক্ষ টাকা মোট সম্পদের মূল্য কোথায় আছে? আমরা দেখি 24, তারপরে 5টা শূন্য। তাহলে 24-এর পরে 5টা শূন্য, 1 2 3 4 5, হ্যাঁ এক্স্যাক্টলি 24 লাখ এখানেই রয়েছে। তাই ক নম্বর অপশনটাই আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অপশন। ঠিক আছে, তো শুরুতেই বলে রাখি, যারা চ্যানেলে নতুন, যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। এবার আমরা এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। 92 নম্বর যে অঙ্কটা রয়েছে, বলা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণের মান কত? অর্ধবৃত্তস্থ কোণ সমান কত? তো যেহেতু বৃত্ত সংক্রান্ত, আমরা একটা বৃত্ত শুরুতে অঙ্কন করলাম এবং এই বৃত্তটার সেন্টার বা কেন্দ্র হচ্ছে এটা। তো মনে রাখবেন, অর্ধবৃত্তস্থ কোণ সমান কত সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। আমরা যদি মুখস্থ অ্যান্সার দাগাই, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কিন্তু আমাদের 90 ডিগ্রি। আমরা মুখস্থ হিসেবে এটা বলতে পারি। ঠিক আছে, আমি আবারও বলছি, অর্ধবৃত্তস্থ কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। দেখেন, এই অঙ্কটা কিন্তু 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল সমপর্যায়ে 2-তে 2019 সালে এসেছিল। অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো এটার ডিটেইলস যদি আপনারা একটু ব্যাখ্যাটা জানতে চান, ব্যাখ্যাটা হচ্ছে এরকম। দেখেন, ব্যাসের দুই প্রান্ত থেকে দুইটি সরলরেখা এসে বৃত্তচাপের উপর যে কোনো স্থানে এসে মিলিত হলে ওই মিলিত স্থানে যে কোণ উৎপন্ন হয় তা অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ সবসময় এক সমকোণ বা 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন আপনারা যদি তারপরেও না বুঝে থাকেন, তো আমি যেহেতু একটা বৃত্ত অঙ্কন করেছিলাম শুরুতে, তো ধরেন এই একটা বৃত্ত, এই বৃত্তটার এইটা হচ্ছে সেন্টার বা কেন্দ্র। ঠিক আছে, তো বলা হচ্ছে ব্যাসের দুই প্রান্ত থেকে। ব্যাস কোনটা? ব্যাস হচ্ছে কিন্তু আমি বলতে পারি যে এই সেন্টার বা কেন্দ্র দিয়ে যে রেখাটা অতিক্রম করে সেটা হচ্ছে ব্যাস। ব্যাসের দুই প্রান্ত মানে ব্যাসের এই একটা প্রান্ত, ব্যাসের এই একটা প্রান্ত। দুই প্রান্ত থেকে দুটি সরলরেখা এসে বৃত্তচাপের উপর, তার মানে বৃত্তচাপ বলতে এই বৃত্তের এই যে সার্কেলের যে কোনো একটা অংশ, ধরেন এখান থেকে এই পর্যন্ত এতটুকু, মানে এটা হচ্ছে একটা বৃত্তচাপ। ঠিক আছে, তার মানে যে কোনো জায়গায় কিন্তু বৃত্তচাপ হতে পারে। তো আমি একটু অন্য কালার দিয়ে দেখাচ্ছি। তো ধরেন এখান থেকে এই রেখাটা এই পর্যন্ত এসেছে। ঠিক আছে, এ পর্যন্ত এসেছে। তো ব্যাসের এই প্রান্ত থেকে এসেছে এবং ধরেন এই প্রান্ত থেকে আর একটা রেখা এভাবে গিয়ে লেগেছে। ঠিক আছে, এবং এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে খেয়াল করে দেখেন, এটা কিন্তু অবশ্যই 90 ডিগ্রি বা এক সমকোণ। এভাবেই কিন্তু আমাদের জিনিসটা চিত্র থেকে একটু ভালোভাবে মনে রাখতে হবে। ওকে, তো
তো একটা প্রশ্ন অনেক বেশি সময় নিয়ে আলোচনা করলে আপনাদের খুব বেশি প্রশ্ন আমি সমাধান করে দিতে পারবো না একটা ভিডিওতে, এই জন্য আমি একটু বলতে পারতাম যে আসলে হচ্ছে অর্ধ বৃত্তস্থ কোণ সমান মানে হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ, তাহলে হয়তো আপনারা মুখস্থ রাখতে পারতেন, কিন্তু আসলে জিনিসটা যে বুঝে বুঝে মনে রাখা সেটা কিন্তু আসলে হতো না। এই জন্য আপনাদের একটু ডিটেলস আমি বলার চেষ্টা করি, তাতে হয়তো একটু সময় লাগে, আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, ঠিক আছে? এরপর আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। 93 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি 4x² প্লাস 9y² এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে? তাহলে 4x² প্লাস হচ্ছে 9y²। আমি হচ্ছে দু একটা ভিডিও আগেই এই সংক্রান্ত বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম, হচ্ছে সেগুলো যদি আপনারা কেউ দেখে থাকেন তাহলে এই অঙ্কটা আপনাদের জন্য কোনো ব্যাপারই হবে না। ওকে, এই অঙ্ক কিন্তু প্রাইমারি হচ্ছে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইতিপূর্বে বেশ কয়েকবার এসেছে। তো 4x² প্লাস 9y² হচ্ছে আমরা এটাকে বলতে পারি যে 2x তার উপরে স্কোয়ার, প্লাস এটাকে আমরা বলতে পারি 3y তার উপরে স্কোয়ার। আমি বলছি যে যেহেতু পূর্ণবর্গ রাশি বলেছে, তো একটা রাশি পূর্ণবর্গ হয় এভাবে a প্লাস বি হোল স্কোয়ার, মানে a প্লাস বি হোল স্কোয়ার এ আদলে, অথবা a মাইনাস বি হোল স্কোয়ার এ আদলে। তো a প্লাস বি মানে a প্লাস বি হোল স্কোয়ার মানে কি a² প্লাস 2ab প্লাস b স্কোয়ার, নিশ্চয়ই জানেন। তো সেক্ষেত্রে মাঝখানে যে রাশিটা, মানে মাঝখানে যে পদটা, সেই পদটা কিন্তু এখানে অনুপস্থিত। খেয়াল করে দেখেন আপনারা, a² প্লাস b² বানিয়েছি, তাহলে মাঝখানে সূত্রে 2 ইন্টু a বলতে কত হবে? এ বলতে হবে 2x, ইন্টু b বলতে হবে 3y। ওকে, তাহলে এই যে জিনিসটা রয়েছে এই জিনিসটা কিন্তু এখানে অনুপস্থিত। 2 2 4, 3 4 12, তাহলে 12xy হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কোথায় রয়েছে? এই যে দেখেন, গ নম্বর অপশনেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে। এটা দেখেন, এটাও বৃত্ত সংক্রান্ত। কোনো বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? তো এই একটা বৃত্ত আমরা অঙ্কন করলাম, এই বৃত্তটার সেন্টার বা কেন্দ্র হচ্ছে ধরেন এটা, এই বৃত্তটার ব্যাস কোনটা? ব্যাস হচ্ছে যেটা সেন্টার বা কেন্দ্র দিয়ে এক পাশ থেকে আর এক পাশে গিয়ে লাগে, সেটাই হচ্ছে আমাদের ব্যাস। তাহলে ব্যাস কত? ব্যাস হচ্ছে 10 সেন্টিমিটার। ব্যাসকে আমরা কি বলি? ব্যাসকে আমরা কিন্তু ডায়ামিটার বলি। তাহলে ডায়ামিটার কত? 10 সেন্টিমিটার। এখন বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এরিয়া ইকুয়াল পাই আর স্কোয়ার। এখানে পাই মানে কত? পাই মানে হচ্ছে 22/7, আর আর হচ্ছে রেডিয়াস। তো ব্যাস যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে ব্যাসার্ধ বা রেডিয়াস কত? 5 সেন্টিমিটার। তার মানে এখানে আর এর মান হচ্ছে 5 সেন্টিমিটার। দেখেন, এখান থেকে এই পর্যন্ত এতটুকু ব্যাসার্ধ। তাহলে সুতরাং ক্ষেত্রফল কত হবে? তাহলে ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। তাহলে আর এর মান কত? 5, তাহলে 5-এর উপর স্কোয়ার দিয়ে দিচ্ছি, তাহলে 5 5-এ 25 পাই। তো আমরা যদি দেখি সংখ্যায় উত্তরগুলো রয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু 22/7 দ্বারা এটাকে গুণ করব, কিন্তু যেহেতু পাই আকারে রয়েছে তাহলে আমরা সরাসরি অ্যান্সার দেখাতে পারি। বলেন তো অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 25 পাই, যেটা আমাদের গ নম্বর অপশনে রয়েছে, তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। 95 নম্বর অঙ্কটা দেখেন, এই অঙ্কটাতে একটা চিত্র রয়েছে। তো চিত্রটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। চিত্রটাতে রয়েছে এ বি সি, এবং হচ্ছে এটা অবশ্যই বিসি হচ্ছে আমাদের চাপ, এই চাপের উপর হচ্ছে এটা হলো, এই কোণটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ, আর এই কোণটার নাম হচ্ছে আমাদের পরিধিস্থ কোণ, ঠিক আছে? তো এই পরিধিস্থ কোণটা কত আছে? 41 ডিগ্রি আছে। আর বৃত্তস্থ কোণটা কত সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। খেয়াল করে দেখেন, নিচের চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, তাহলে ও কেন্দ্র বিশিষ্ট এই কেন্দ্রটা হচ্ছে আমাদের ও। ওকে, যদিও বৃত্তটার কেন্দ্র আর একটু এখানে হওয়া উচিত ছিল, তারপরেও বুঝে নেন। তাহলে বিএসি মানে 41 ডিগ্রি, তাহলে বিএসি অর্থাৎ এই যে কোণটা আমাদের বৃত্তস্থ, যে কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণটা আমাদের কি, মানে এটা কিন্তু কেন্দ্রস্থ কোণ, আর এই কোণটার নাম কিন্তু আমাদের, আমি লিখে দিচ্ছি, এটা কোণের নাম হচ্ছে বৃত্তস্থ বা হচ্ছে পরিধিস্থ। ওকে, মনে রাখবেন ভালো করে, বৃত্তস্থ বা পরিধিস্থ কোণ। তো এই যে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ আমাদের 41 ডিগ্রি রয়েছে। তো মনে রাখবেন, আমরা বলতে পারি যে বৃত্তস্থ বা পরিধিস্থ কোণ যত হয় তার দ্বিগুণ হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ। তাহলে 41-এর দ্বিগুণ কত? 41-এর দ্বিগুণ 82 ডিগ্রি। তো 82 ডিগ্রি এটার ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। তো আমি অঙ্কটা বিওসি মানে মানে চিত্র দেখেই বোঝা যাচ্ছে যে কি জানতে চাচ্ছে, এই জন্য আমি পড়েও দেখিনি আর। তো দেখেন বিওসির মান কত জানতে চাচ্ছে, তাহলে বিওসি অর্থাৎ এটার মান
ওকে, তাহলে কত ডিগ্রি? 82 ডিগ্রি। তো আমি একটু মুছে দিয়ে তারপরে আমি অ্যান্সারগুলোতে যাচ্ছি। দেখেন অ্যান্সারটা এটার ক্ষেত্রে কত রয়েছে। অবশ্যই আমরা দেখতে পারবো যে 82 ডিগ্রি রয়েছে। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঘ নম্বরটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। 96 নম্বর অঙ্কটা দেখেন, খুবই সহজ একটা অঙ্ক। 3টার সময় ঘড়ির মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটায় অন্তর্ভুক্ত কোণ কত? তো একটা ঘড়ি যদি আমরা এই ঘড়িটা অঙ্কন করি তাহলে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে 12, এটা হলো 3, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 9। মোটা দাগে আমরা যদি বলি এভাবে বলতে পারি, তাহলে 12-র পরে থাকে 1, 1-এর পরে থাকে 2, তাই না? তাহলে 12, 1, 2 এভাবে হচ্ছে, এটা হলো 3, তারপরে থাকে 4, তারপরে 5, তাহলে 4, 5, এটা 6, 6-এর পরে এটা হলো 7, তারপরে থাকে 8, এটা হচ্ছে 9, তারপরে 10 এবং এরপরে 11। আমি একটা ঘড়ি অঙ্কন করে দিলাম। তো ঘড়িতে বাজে কয়টা? ঘড়িতে বাজে হচ্ছে 3টা। তাহলে আমাদের এই ঘন্টার কাঁটা হচ্ছে এই বরাবর আর মিনিটের কাঁটা হচ্ছে এই বরাবর, তাই না? তাহলে অবশ্যই কয়টা বাজে? এই বরাবর থাকবে এটা। তাহলে 3টা যদি বাজে তাহলে আমরা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি কোণের মতো উৎপন্ন হচ্ছে। তো এটা যদি আমি না বুঝতে পারি তাহলে সূত্র হচ্ছে 11m - 60h ভাগ হচ্ছে 2, ঠিক আছে? এই সূত্রের সাহায্যে যদি আমরা হচ্ছে থিটা মানেই হচ্ছে অন্তর্ভুক্ত কোণ, তাহলে 11m, m মানে মিনিট আর h মানে আওয়ার্স, আপনি যদি বসায় দেন তাহলে অবশ্যই আমাদের কিন্তু 90 ডিগ্রি অ্যান্সার চলে আসবে। তবে কখনোই অ্যান্সার 180 ডিগ্রি অপেক্ষা বড় হওয়া যাবে না। যদি এই সূত্রের ক্যালকুলেশন করে অ্যান্সারটা 180 ডিগ্রি অপেক্ষা বড় হয়, তাহলে এই ক্যালকুলেশন করে যে উত্তরটা এসেছে যেটা 180 ডিগ্রি অপেক্ষা বড়, ওইটা আমাদের 360 থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে যা থাকবে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। ওকে, নিশ্চয়ই বুঝতে পারছেন। এবারে 97 নম্বর অঙ্কটা দেখেন, 1.1, 1.01 ও 0.0011 এর সমষ্টি কত? তাহলে আমরা লিখব 1.1, তারপরে লিখব 1.01, তারপরে লিখব 0.1, 2টা 0, 1, 1। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা দশমিকের যোগ। এটার একটা বিশেষত্ব হচ্ছে দশমিকটা আমাদের বরাবর একেবারেই মানে রাখতে হবে, নচেত কিন্তু আমরা ভুল করব। তো দেখেন 1 আছে 1 লিখলাম, 1 আছে 1, 1 আছে 1 লিখলাম, 2টা 0, 1, তার মানে 1, 3 দশমিকে 1 দশমিক, 1 আর 1 2, তাহলে 2.41 কোথায় আছে দেখেন তো? আমরা দেখতে পাচ্ছি যে 2.41 আমাদের খ নম্বর অপশনে রয়েছে। আচ্ছা, এখানে অ্যান্সারটা একটু ভুল রয়েছে, তাহলে আমাদের হবে 2.41, অর্থাৎ খ নম্বর অপশনটা সঠিক। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে 1 আছে 1 আছে, এটা তো আসলে 1 হওয়ার প্রশ্নই ওঠে না। মানে এটা একটু টাইপিং মিস্টেক রয়েছে এখানে, একটু বুঝে নেন আপনারা। ঠিক আছে, আর আদারওয়াইজ যদি আপনি বলেন যে না টাইপিং মিস্টেক এখানে রয়েছে, তাহলে অ্যান্সারটা কিন্তু এটা হবে তখন 0, তখন কিন্তু আসলে এখানে একই হবে, তখন অ্যান্সারটা কিন্তু সঠিক হবে, এটাই আসলে। ঠিক আছে, তো এভাবে আপনি বুঝতে পারবেন যে আসলে অ্যান্সারটা কোনটা হবে। তবে পরীক্ষার হলে যদি এরকম থাকে তাহলে আপনি কখনোই হচ্ছে অ্যান্সার দাগাবেন না। ঠিক আছে, অ্যান্সার দাগাবেন না যদি এরকমটা থাকে। ভুল অঙ্কে আপনি কখনোই অ্যান্সার দাগাবেন না। এবার আমি পরেরটাতে চলে যাচ্ছি। 98 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি যে 4, 8, 13, 19, 26 ধারাটির সপ্তম পদ কত? তো আমরা দেখি যে প্রতি পদে কত করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে 4-এর পরে 8, 4 বৃদ্ধি পেয়েছে, 8-এর পরে 13, 5 বৃদ্ধি পেয়েছে, 13-এর পরে 19, 6 বৃদ্ধি পেয়েছে, 19-এর পরে 26, 7 বৃদ্ধি পেয়েছে। তাহলে এবার 8 বৃদ্ধি পাবে, 26 আর 8 কত হবে? 26 আর 8 হবে আমাদের হচ্ছে কত? 34। 34-এর পরে 9 বৃদ্ধি পাবে, 34 আর 9 কত হবে? 9, 4, 13, 3 হাতে কত? হাতে হচ্ছে 1, 3 আর 1 4, 43। এরপরে 10 বৃদ্ধি পাবে, 43 আর 10 কত হবে? 53 হবে। তো আমাদের সপ্তম পদটা জানতে চাচ্ছে, তাই না? এই যে সপ্তম পদ, তাহলে এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এই যে 7 নাম্বার, এটা আর বের করার দরকার নাই। তাহলে 43 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। আর হচ্ছে আমার কাছে যদি আপনারা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন নিতে চান তাহলে অবশ্যই হচ্ছে স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। আমি নম্বরটা বলে দিচ্ছি, 01642702760। এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট করে আমাকে আপনারা জানাবেন। ঠিক আছে, যে আমি প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন নিতে চাই। গণিতের পাশাপাশি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, তথ্য প্রযুক্তি, সাধারণ বিজ্ঞান সবগুলোই রয়েছে। তবে সাজেশন রয়েছে এমসিকিউ আকারে, 4টা অপশন, পাশে উত্তর রয়েছে ক, খ, গ, ঘ এই আকারে। ঠিক আছে, আর অঙ্কগুলো তো আমি ধারাবাহিকভাবে ইউটিউবে সমাধান করে দিচ্ছি। তবে মনে রাখবেন, সাজেশন মানে এই নয় যে শতভাগ কমনের নিশ্চয়তা।
বেশ কিছু প্রশ্ন আপনি কমন পেয়ে যেতে পারেন। ঠিক আছে, যেহেতু সিলেবাস অনুযায়ী সাজানো রয়েছে, তো আমি মনে করি মিনিমাম 50 থেকে 60% কমন পড়া উচিত, যেহেতু 4000-এর মতো এমসিকিউ রয়েছে, যেগুলো বিগত সালে বারবার রিপিট হয়েছে, এগুলোই কিন্তু এই সাজেশনের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। যাদের প্রিপারেশন কম, কি পড়বেন বুঝতে পারছেন না, কেননা এক একটা বইতে তো হিউজ প্রশ্ন রয়েছে। আপনি যদি বাংলা পড়তে চান, শুধু বাংলা এমসিকিউ টাইপের বইতেই আপনার 8 থেকে 9 হাজার প্রশ্ন আছে, আপনি কতক্ষণে পড়ে শেষ করবেন? এই জন্য যারা নতুন বুঝতে পারছেন না, তারা এই সাজেশনটা কালেক্ট করতে পারেন। পিডিএফ একটা সাজেশনের মূল্য হচ্ছে মাত্র 70 টাকা। আপনারা নিয়ে প্র্যাকটিস করতে পারেন। আর গণিতগুলো তো আমি করেই দিচ্ছি, সিরিয়ালি গণিতগুলো সেখানে প্রশ্ন আকারে রয়েছে, আর সলিউশন আমি ইউটিউবে করে দিচ্ছি। ওকে, যদি নিতে চান তো এই নম্বরে আমাকে টেক্সট করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।